প্রযুক্তকে এগিয়ে দিতে গিয়েছে প্রচ্ছদ। এখন প্রায় সন্ধে ঘনিয়ে এলো। মাগরিবের আজান পড়েছে। টিয়া এতক্ষণ নীরের কাঁধে মাথা রেখে গল্প করছিল। টিয়া নীরকে ভালো লাগে। তাদের মতের মিল হয়, যা টিয়ার অন্য কারোর সাথে মিলে না। ঝগড়া লেগে যায়। অন্য কারো মতো নীর টিয়াকে বকাঝকা করে না। সব সময় হাসি খুশি ভাবে টিয়ার প্রতিটা কথায় মাথা নাড়িয়ে যায়। মাঝে মধ্যে টিয়া নীরকে মিস করে। তখন ফোনে কথা বলে মনের সব কথা উগরে দিয়েই ক্ষান্ত থাকতে হয়। টিয়া চলে গেছে নিজের ঘরের দিকে। মিনিট পাঁচেক হলো। নীর একা একা কিছুক্ষণ বসে থেকে ছাদের দিকে পা বাড়ালো। দুষ্টু ঘরের দিকে যাচ্ছিল। শিরিন হক ডেকে উঠলেন। তড়িঘড়ি করে বললেন, সন্ধে নেমে এলো, জলদি গিয়ে ছাদ থেকে কাপড়গুলো তুলে আনো। বড় বৌমা অত বারবার সিঁড়িতে উঠানামা করতে পারে না। দুষ্টু এক ছুটে গেল। প্রত্যেকের কাপড় চোপড় তুলে নিতেই দুহাত বন্ধ হয়ে গেল। ছাদের কর্নারে যেতেই নজর পড়ল নীরের দিকে। চোখাচোখি হলো। সারা শরীর কেমন ঝনঝনিয়ে উঠল। দ্রুত পায়ে উল্টো দিকে ঘুরে এগিয়ে যেতেই দৈবাত্য নীর ডেকে উঠল। দুষ্টুর সারা শরীর গরম রক্তের স্রোত বয়ে গেল। পা দুটো স্থির হয়ে মেঝের সাথে আটকে গেল। নীর এগিয়ে এলো। কাঁপছে তার পা দুটো। সংকোচ হচ্ছে। কুণ্ঠিত বোধ সারা বুকে চেপে ধরেছে। কখনো ভাবা হয়নি ভালোবাসার মানুষটার সামনে দাঁড়াতেও এতটা অস্বস্তি হবে। দুষ্টু ঘুরল। শক্ত কণ্ঠে বলল, বলো। নীর সোজা হয়ে দাঁড়ায়। তুমি বলনি কেন তুমি আমার ভাইয়ের বউ? তুমি বলনি কেন আমার বর তোমার ভাই? নীর অবাক হয়ে চাইল। আমার বর? কতটা সহজে, কতটা অকপটে, কতটা অহংকার নিয়ে দুষ্টু বলে ফেলল। এই একটা বাক্যের কাছে যেন তাদের ভালোবাসার রং ফিকে হয়ে গেল। শক্তি কমে এলো। উজ্জ্বল প্রদীপের দাউ দাউ অগ্নির শিখাগুলো আস্তে আস্তে নিভে যেতে লাগলো। আমি তো জানতাম না তুমি আমাকে ঠকিয়ে আমার ভাইকে বিয়ে করবে। আমি তোমাকে ঠকিয়েছি? দুষ্টু পলক ফেলতে পারল না। নীর বিদ্রুপ করে হাসল। ঠকাওনি? না, ঠকাইনি। আমি কিন্তু তোমার বিয়ের আগের দিনই চট্টগ্রাম থেকে এসে পড়েছিলাম দুষ্টু। চাইলেই তুমি বিয়ে ভেঙে আমার সঙ্গে পালিয়ে আসতে পারতে, অথচ তুমি আমাকে কিছু জানাওইনি। কিন্তু আমি জানতাম না তুমি কবে আসবে, তা আমাকে বলনি। তোমার সাথে আমি যোগাযোগ বন্ধ করেছিলাম যাতে তুমি সন্দেহ না করো। আমি বিয়েটা করতে চাইনি, জোর করে দেওয়া হয়েছে। পালিয়েও গিয়েছিলাম, স্টেশন থেকে ধরে নিয়ে এসেছে। তারপরেও আমি তোমার কাছে গিয়েছিলাম তোমার ভাইকে ডিভোর্স দিব বলে। এখানে দেবে? দুষ্টু কথা বলল না। সন্ধে নামার ওই পশ্চিম আকাশে সূর্য ডোবার লাল হলুদ আলোয় ওর মুখটা ভারী নমনীয়, কোমল প্রাণ আর পবিত্র দেখালো। নীরের চিন্তা ভাবনা, মনের সংযম, শপথ হঠাৎই যেন এলোমেলো হয়ে গেল। সে দুষ্টুর হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, তুমি যখন ডিভোর্স নেবে তখন তো আমার কাছে আসতে সমস্যা নেই। তুমি তো আমাকে ভালোবাসো। তোমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়নি। দুষ্টু হালকা হেসে শুধালো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে মেনে নিতে? নীর মাথা ঝাঁকায়। নিতাম। চলে এসো। কবে ডিভোর্স? দুষ্টু হাত ছাড়িয়ে নিল। উল্টো পায়ে হালকা পিছিয়ে যেতে যেতে কঠিন সুরে বলল, সম্ভব না নীর। যা ভাঙে তা জোড়া লাগে না। তুমি বলছো আমি তোমাকে ঠকিয়েছি। এই কথাটা আমার সারা জীবন শুনতে হবে। তুমি সারা জীবন খোঁটা দিয়ে যাবে আমার অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। পরে এটাও বলতে পারো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কও হয়েছিল। মানুষের মন গিরগিটির চেয়েও রং পাল্টায়। নীর বিস্ময় নিয়ে তাকালো। আমি তোমাকে ভালোবাসি দুষ্টু। কিছু ভালোবাসার পূর্ণতা পেতে নেই, তারা পূর্ণতা পেলে প্রকৃতির ক্ষতি। প্রকৃতি মেনে নেয় না। তুমি আমার ভাগ্যে নেই, আমিও তোমার ভাগ্যে নেই। আমি চাই না তোমার কাছে যেতে, ঠিক তেমনই আমি চাই না তোমার ভাইকে ঠকাতে। তোমার ভাই খুব ভালো মানুষ, কি দরকার ওনাকে ঠকানোর? আমার চেয়ে হাজার গুণ ভদ্র, লক্ষ্মী, সভ্য একটা মেয়ে উনি ডিজার্ভ করে। তাছাড়া আমি তো ওনাকে কখনো ভালোবাসতে পারবো না। নিবিড় আচ্ছন্নতা নিয়ে নীর বলল, আর আমি? আমাকে সারা জীবন ভালোবেসে যাবে তাই না? শেষের বাক্যটা উৎসাহ নিয়ে বলে সে। দুষ্টু হাসলো, কেমন যেন মরা, করুণ, প্রাণহীন সেই হাসি। নীরের উচ্ছ্বাস দপ করে নিভে গেল। দুষ্টু বলে গেল, হয়তো না, যা একবার মরে তার বর্তে না। তোমার ভাই একটা কথা বলেছিল জানো? কি? মূল্যবান হও, অর্থহীন নয়। নীর সতর্ক চোখে চাইল। তুমি বোধহয় প্রচ্ছদকে ভালোবেসে ফেলেছ। দুষ্টু হাসলো জোরে জোরে, বলল, বোকা। ভালোবাসা এত সহজ হলে তোমার মতো দুঃখী মানুষ থাকতো নাকি এই পৃথিবীতে? ডিভোর্স দেওয়ার পর কি করবে? তোমার বাবা তো অসুস্থ, মেনে নিতে পারবে তো? নাকি ওটাও মিথ্যে ছিল? না, মিথ্যে নয়। বাবাকে জানতেই দেব না। আমি চলে যাব আমার পথ ধরে। বিসিএস এর ভাইভা দেব, এরপর ইনশাল্লাহ টিকে গেলে আর পেছন ফিরে তাকাবো না। অতীত ফেলে বর্তমান নিয়ে বাঁচবো, ভবিষ্যৎকেও ঠাঁই দিব না।
যেদিক যায় জীবন যাক, নিজের মতো চলুক, স্বাধীন হয়ে বাঁচুক, ডানা মেলে আকাশে উড়ুক, মুক্ত বিশাল দেহের বটগাছের মতো ডালপালা ছড়িয়ে দিক তোমাদের মতো পুরুষের দিকে। দুষ্টু চলে গেল বড় বড় পা ফেলে, মুচকি হাসি দিয়ে, অন্তরের বিষ ঝরিয়েও দুঃখ বয়ে নিয়ে। নীর আকাশের দিকে তাকিয়ে শূন্য হতাশ মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ল। ছাড়তেই তা মিলিয়ে গেল, দেখা পাওয়া গেল না। একজনের মনে জাগলো তেজ, নিজেকে একা বয়ে নিয়ে নতুন উদ্যমে বাঁচার তেজ। অন্যজনের মধ্যে জেদ, বঞ্চিত, পরাজয়, হেরে যাওয়া জেদ। বিশাল সমুদ্র পরিমাণ ভালোবাসা বয়ে নিয়ে এসেও এক মুঠো ভালোবাসা নিয়ে ফিরতে না পারার জেদ। দুটি মানুষ দু রকমের সংকল্প নিয়ে অন্য এক মানুষে পরিণত হতে চলল। একজন চলল পরিপূর্ণ নারী হবার উদ্দেশ্যে, অন্যজন চলল হেরে যাওয়ার আক্রোশে, প্রতিশোধের আগুনে জ্বলে। এমনটা তো হওয়ার কথা ছিল না, মানুষটা তো এমন ছিল না। নিমিষেই যেন পাল্টে গেল, যেন যেন খারাপ মানুষের খোলস ধরার ব্যর্থ প্রচেষ্টায় নামলো। ছুটে সেই ঘরের দরজা ঝাপটে ধরে সামনের দিকে তাকাতেই দুষ্টু চমকে উঠল। ভয়ার্ত আতঙ্কিত দৃষ্টিতে প্রচ্ছদের দিকে তাকিয়ে ঢুকিল। প্রচ্ছদ গম্ভীর মুখে তার মুখোমুখি দাঁড়ায়, কপাল কুঁচকে প্রশ্ন করে। ছাদে গিয়েছিলে? দুষ্টু ভীত চোখে তাকিয়ে বারবার মাথা নাড়ে। কেন? প্রচ্ছদের প্রশ্নগুলো যেন কাটা হয়ে বিঁধল গায়ে। দেখে ফেলেছে নাকি কি ভয়ঙ্কর পরিবেশ, সাথে কি ভয়ঙ্কর গলার স্বর। দুষ্টু মিনমিন করে বলল, এমনি। একাই গিয়েছিলে? এই প্রশ্ন করা মাত্র দুষ্টু কেঁপে ঘাড় ফিরালো। প্রচ্ছদ ভ্রু কুঁচকে তাকিয়েছিল তখনও, সে নিচু স্বরে জবাব দেয়। কেন একা ছাদে যাওয়া যাবে না? নিষেধ? প্রচ্ছদ হতাশ শ্বাস ফেলে ফিরে গিয়ে বিছানায় বসে, ঠান্ডা কণ্ঠে বলে। না, সন্ধ্যের সময় একা ছাদে গিয়েছো, তার উপর এমন দৌড়ে আসলে, তাই জিজ্ঞেস করলাম। ভয় পেয়েছিলে নাকি? দুষ্টু জবাব দিল না, ঠোঁট কামড়ে স্বস্তির নিঃশ্বাস ফেল। প্রচ্ছদ বালিশে পিঠ ঠেকাতে ঠেকাতে ঠেস মেরে বলল। ও, তোমাকে তো আবার এসব বলা যাবে না। বললেই তো বলবে আমি তোমাকে নিয়ে বেশি মাতামাতি করছি আজকাল, লোক দেখাচ্ছি। দুষ্টু ভ্রুকুটি করে তাকায়। এখানে আপনি আমি ছাড়া অন্য কোনো লোক তো নেই, তাহলে এই কথা উঠছে কেন? উঠছে কেন মানে? তুমি নিজেই তো বলেছো আমি তোমাকে লোক দেখানো কেয়ার করি। দুষ্টু ভেংচি কেটে অজু করতে যায়। মাগরিবের নামাজ পড়ে শেষ করে ঘাড় ফিরিয়ে প্রচ্ছদকে জিজ্ঞেস করলো নরম গলায়। নামাজ পড়বেন না? প্রচ্ছদ মিনিট দুয়েক মনোদৃষ্টিতে তাকিয়ে থেকে জবাব দিল। তুমি আসার আগে পড়ে নিয়েছি। ও। জায়নামাজ ভাঁজ করে টেবিলের কর্নারে রেখে দুষ্টু মাথা থেকে লাল ওড়নাটা খুলে চুল আঁচড়ালো। প্রচ্ছদ আর চোখে তাকিয়ে হঠাৎ বলল। শুনুন। দুষ্টু অবাক হয়ে চাইল। বলুন। লাল ওড়না পরবেন না? দুষ্টু চোখ ছোট করে। কেন? এমনি, আমি বলেছি তাই। অন্তত আমার সামনে পরবেন না। দুষ্টু ঠোঁট টিপে হাসে আর বলে। কেন, লাল ওড়না পরলে বুঝি আমায় বেশি সুন্দর দেখায়? প্রচ্ছদ মাথা নাড়ায়, বলে উঠল দৈবাত্য। নামাজ যত ওই পবিত্র সুন্দর সময়টাই, এই পবিত্র নির্মল গৌরবর্ণ মুখটা থেকে যেন একছোটা আলোক রশ্মির জ্যোতিস্ফোরণ ঘটে। আমার চোখ ধাঁধিয়ে যায় সেই প্রকট আলোর ঝলকানিতে। দুষ্টু কিছুক্ষণ বিস্ময়তা নিয়ে তাকিয়ে রইল, এরপর মুচকি হেসে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল। ভাবছি চুলগুলো কেটে পেট সমান করব। প্রচ্ছদ কঠিন চোখে তাকায়। কেন? সামলাতে পারি না, কষ্ট হয়, আগে আম্মুই সামলে দিত। কোনো দরকার নেই, আমি সামলিয়ে দেব। কাটবে না তবুও? দুষ্টু শব্দ করে হাসলো। ঘরের সামনে দিয়ে তখন নীর নিচে যাচ্ছিল। হাসির শব্দ শুনেই সেকেন্ড বিশেকের জন্য থমকে দাঁড়িয়েছিল, এরপর চটপট পায়ে চলে গেল। চিরুনি রেখে হাত খোপায় চুল পেঁচাতে পেঁচাতে প্রচ্ছদের সামনে দাঁড়িয়ে ভ্রু উঁচু করে দুষ্টু শুধালো। সত্যি তো? প্রচ্ছদ চোখ ঘোরালো, এড়িয়ে যেতে বলল। নীরের সাথে পরিচয় হয়েছে তোমার? দুষ্টু পুনরায় কেঁপে উঠল। এদিক সেদিক অযথা ব্যস্ত হওয়ার চেষ্টা করে প্রচ্ছদের প্রশ্নটা এড়িয়ে যেতে চাইল। প্রচ্ছদ ঘুরে বসে হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল। আচ্ছা, তুমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছো। দুষ্টু দুরু দুরু বুকে মাথা নাড়ালো। প্রচ্ছদ চিন্তিত ভঙ্গিতে বলল। তোমার আর ওর ডিপার্টমেন্ট তো সেম, ব্যাচও সেম। তোমরা আগে থেকে পরিচিত ছিলে না? দুষ্টু দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে, কি বলবে ভেবে পেল না। প্রচ্ছদ ভ্রু কুঁচকে তাকালো। তৎক্ষণাৎ যেন দুষ্টুর অন্তরাত্মা কেঁপে উঠল। আমতা আমতা করে সত্যি কথাই বলল। চিনতাম, আমরা ভালো বন্ধু। প্রচ্ছদের ছোট্ট চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। দুষ্টু আর চোখে সেদিকে তাকিয়ে আবার বলে।
একটু ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, তাই আর কি। প্রচ্ছদ জোরে শ্বাস ছেড়ে বলে, ও তাই বলো। বন্ধু, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এদের মধ্যে এমন টুকটাক ঝামেলা লেগেই থাকে। তাই বলে কথা না বলে থাকবে নাকি? মনোমালিন্য তো একটু একটু হবেই, বোকা। দুষ্টু স্থির হয়ে তাকিয়ে রইল। এক বিন্দু সমপরিমাণও নড়তে পারল না। তটস্থ চোখে অনেকক্ষণ প্রচ্ছদের ওই প্রপঞ্চময় মুখটার দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। রাত 10টা। হকবাড়িতে রাতের খাবারের পর্ব শেষ হয়েছে আরো বেশ কিছুক্ষণ আগে। এই সময়টায় সবাই না ঘুমালেও যে যার ঘরে চলে যায়। তবে আজ একটু ব্যতিক্রম দিন বই কি না। তেমনি ব্যতিক্রম শব্দটা একদম পরিপূর্ণ সত্য প্রমাণিত করে সমস্ত নিয়ম লঙ্ঘন করে শিরিন হক আর সবুজা হক এলেন টিয়ার ঘরে। টিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ কথা বলতে পারল না। এরপর টেনে টেনে বলল, ও মাই গড, স্বপ্ন নাকি? শিরিন হক হালকা করে চোখ বড় করলেন। টিয়া দমে গেল। চিবুকটা প্রায় বুকের সাথে মিলে গেল। সবুজা হক বললেন, এইসব কি ধরনের কথা? থাক, বকা দিস না। শিরিন হক এগিয়ে এলেন। টিয়ার পাশে বসে বললেন, তোমাকে বসার ঘরে যেতে হবে একটু। টিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল। কেন? সবুজা হক আবার ধমকালেন। কেন মানে? বলছি তাই, বাবা জেঠু ডাকছে। শিরিন হক বিরক্ত চোখে তাকালেন। আহ, এত ধমকিয়ে কথা বলিস কেন সুবজা? তোর ধৈর্য খুব কম। টিয়া নিচু মাথায় মুচকি হাসল। কেউ আর কিছু বলার আগেই বলল, আচ্ছা চল। দরজার কাছে যেতেই শিরিন হক টিয়াকে ডেকে উঠলেন। সবুজা হকও দাঁড়ালেন। সন্ধ্যের আগে তুমি নীরের কাঁধে মাথা রেখে বসেছিলে? টিয়ার স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ছিলাম তো। নির্ভয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সবসময় তো দেয়। কেন, কি হয়েছে? সবুজা হকের মুখটা আজ যেন একটু বেশি উজ্জ্বল। তবুও তিনি গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। তোর বাবা আর জেঠু যে তোদের পাশ দিয়েই কাজে বেরিয়ে গেছে, দেখিসনি? হ্যাঁ দেখলাম তো। যেটু জিজ্ঞেস করলো কিছু খাবা নাকি। বাবা কপালে চুমু দিয়ে গেল। সবসময় তো এরকমটাই হয়। হঠাৎ এসব প্রশ্ন কেন? না, এমনি। তোদের দুজনকে একসাথে দেখতে নাকি ভালো লাগে, তোর জেঠু বাবা বলেছিলেন। টিয়া হাসল। শিরিন হকের দিকে তাকিয়ে বলল, দেখো তো বড় মা, ভাই বোনকে একসাথে দেখলে তো ভালো লাগবেই। আর আমাদের মধ্যে স্ট্রং বন্ডিংও না। শিরিন হকের কপালে এতক্ষণের কুঞ্চন রেখা দুটো সরে গেল। কাটা কাটা ধারালো চেহারাটার উপর গম্ভীরতার চিন্তার একটা কালো ছায়া ছিল। টিয়ার কথাটা শোনা মাত্র নিমিষে তা উধাও হলো। নিশ্চিন্তে মনে বলল, হলে তো ভালোই, কোনো সমস্যাই থাকলো না। বসার ঘরে গিয়ে দেখা গেল নীরের পাশে জায়গাটায় খালি পড়ে রয়েছে। টিয়া দ্বিধা দ্বন্দ্বহীন বসে পড়ল। ইফতার হক এবং মারুফ হক নিজেদের মধ্যে চোখে চোখে কিছু বললেন। টিয়া নীরের দিকে তাকিয়ে বড় করে হাসি দিয়ে সামনে বরাবর সোফায় তাকিয়ে বলল, বাবা জেঠু ডাকছিলে? পরক্ষণেই দুষ্টু আর ইরার দিকে তাকিয়ে বলল, আরে বড় ভাবি, নতুন ভাবি, দাঁড়িয়ে আছো কেন? চেয়ার টেনে বসো না। নীরা আগে থেকেই সাজিদের পাশে বসেছিল। টিয়ার কথা শোনা মাত্র মুখ বাঁকালো। ইফতার হক গলা পরিষ্কার করে বললেন, তুই তো আমার সোনা মেয়ে। টিয়া গর্বের সহিত মাথা নাড়িয়ে বলে। অবশ্যই। ইফতার হক মাথা নাড়ায়। নীরও আমাদের মানিক রতন। হুম, কিন্তু আমার থেকেও নির্ভয়াকে বেশি আদর করো তোমরা। আমি বুঝতে পারি, আমার হিংসা হয় তখন। টিয়া গাল ফুলিয়ে জবাব দিল। নীর টিয়ার মাথায় সজোরে গাঁটটা মারল। মারুফ হক হাসলেন, বললেন, তো আমরা চাই আমাদের অতি আদরের দুজনকে একসাথে রাখতে, যাতে আদরের মাত্রাটা বিশাল আকার ধারণ করে। টিয়া বিরক্ত চোখে তাকালো। উফ বাবা, ইহালি কথা আমি বুঝি না, সহজ করে বলো। শিরিন হক বললেন এবার গুমোট কণ্ঠে, আমরা চাই তোমাদের 4 হাত এক করে দিতে, তোমাদের বিয়ে দিতে চাই। পাশে দাঁড়ানো দুষ্টু শুধু অবাকই হলো না, বরং তার ঠোঁট দুটোর মাঝে কিঞ্চিত ফাঁক হয়ে গেল। যা থেকে সে দূরে চলে যেতে চায় তা যেন আরো শক্তপোক্ত হয়ে ঘাড়ে চেপে বসছে। দুষ্টু সামলাবে কি করে এত বড় বোঝাটা? নিজের সংকল্প ভাঙতে, এই পরিবারের মানুষগুলোর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, প্রচ্ছদকে এত বাজে পরিস্থিতিতে ফেলতে তো সে কখনোই পারবে না। সব থেকে বড় কথা, প্রচ্ছদ পাগল হয়ে যাবে এ কথা শোনার পর। তার নিজের অতি প্রিয় ভাইটার সাথে তার স্ত্রী, ছি ছি, কি দুর্দর্শী বিশ্রী ব্যাপার।
দুষ্টুর ভাবনার মাঝে প্রচ্ছদ ওর কানে কানে ফিসফিস করলো। তা এক ধরনের ফসফস ধ্বনি তুলল। সেই ধ্বনিতে যেন নিমিষেই সব ভাবনা উধাও হলো। চোখের কপাট বন্ধ হয়ে নিদারুণ এক কাঁপুনি সারা অঙ্গ জুড়ে বিচরণ করলো। বলেছিলাম না আমার প্রিয় মানুষের বিয়ে, দেখলে তো এবার। তুমি তো উল্টোটা বুঝেছিলে। প্রচ্ছদ মৃদু হাসল। দুষ্ট অপ্রস্তুত চোখে তাকিয়ে জোরপূর্বক হাসি দিল। শিরিন হকের কথাটা কানে যাওয়া মাত্র নীড় উঠে দাঁড়ালো। মাথা নাড়িয়ে বিকট আওয়াজে যেই না করতে যাবে অমনি চোখ দুটো ভিড়ল গিয়ে দুষ্টু প্রচ্ছদের দিকে। চোখের পলকে যেন সব ওলট পালট হয়ে গেল। নীড় বসে পড়ল। ইফতার হক অতি আদরের স্বরে জিজ্ঞেস করলে, আপত্তি আছে মানিক? নীড় ঘোরের মাঝে মাথা নাড়িয়ে না করলো। অতঃপর ঝাপসা চোখে নিচু করে মেঝের দিকে তাক করলো। দৃষ্টি শক্ত করে বিড়বিড় করলো, কষ্ট দেবো তোমায়? আমার থেকে ঢের গুণ বেশি কষ্ট তুমিই পাবে। তোমার চোখের সামনে আমার বিয়ে হবে তোমারই ননদের সাথে। এর থেকেও কঠিন প্রতিশোধ হয় নাকি আবার? নীড় ক্রমাগত মাথা নাড়িয়ে নিজের প্রশ্নের জবাব নিজেই দেয়। না, হয় না। তাও ভালো, আমি স্বচক্ষে তোমার বিয়ে হতে দেখিনি, কিন্তু তুমি দেখবে, দেখতেই হবে। দ্বিগুণ জ্বালা ভোগ করো, দেখি কেমন পারো। টিয়ার মাথা ঘুরে উঠল। চোখের সামনে যেন নিস্তব্ধ ভরা শীতের গভীর রাতের কুয়াশার ন্যায় ঝাপসা দেখলো চারিপাশ। সারা শরীর অসাড় হয়ে এলো। মাথার ভেতর খেলে গেল একটা নাম, প্রযুক্ত প্রযুক্ত প্রযুক্ত। কিন্তু কিছুতেই চেহারা ভাসে না। ও ভাসানোর চেষ্টাও করলো না। তার বুকে যন্ত্রণা হচ্ছে না, পুড়ছে না, কিন্তু হালকা ব্যথা হচ্ছে, চিনচিনাত্মক ব্যথা। এ কেমন কথা? তার রাগ হলো, প্রচন্ড রাগ। আশ্চর্য তো, সবকিছু এত সহজ নাকি? তার ভালোবাসাটা হয়তো একটুখানি ভিন্ন, কিন্তু বুকের মধ্যে পুষে রাখার সর্বদা ওই একটা পুরুষ মানুষের নাম তো আর কয়েকটা মিনিটের মাঝেই পাল্টে যেতে পারে না। কিভাবে পারে? পলকে সে দাঁড়িয়ে পড়ল। সোফার গদি মৃদু নড়ে উঠল। ড্রয়িং রুম কাঁপিয়ে শব্দে বলে উঠল, অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব? টিয়া দুহাত দিয়ে মাথা চেপে ধরল। সবুজা হক এগিয়ে এসে পুনরায় বললেন, নীরকে তোর পছন্দ নয়? তুই না একটু আগে বললি নীরের সাথে তোর ভালো মিলে? টিয়া মাথা থেকে হাত নামালো। ক্রোধে উঁচু স্বরে বলল, মা, দুজনের মধ্যে মিলে ভালো বলে এই নয় যে বিয়ে করতে হবে। আমি তাকে ভাইয়া বলে রাখি। স্বামীর নজরে কখনো দেখা তো দূরেই থাক, ভাবিও নি আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি। তোমরা এই প্রস্তাব রাখছো কি করে আমার কাছে? মারুফ হক হেসে বলল, ভাবিসনি তো এখন ভাববি। নীর তো আর খারাপ ছেলে না। ওর মতো গুড ব্রাইট হ্যান্ডসাম ছেলে আর একটাও খুঁজে পাবি নাকি? সম্ভব না, কখনো সম্ভব না। আশ্চর্য, এই সম্পর্ক হতে পারে কিভাবে? নীরা বাঁকা হেসে বলল, কেন সম্ভব নয়? তোমার কি অন্য কাউকে পছন্দ? ওই ঠেস মারা কথাটা কানে ঢোকা মাত্র টিয়া চমকে ঘাড় ঘুরিয়ে বাবা জেঠুর মুখ দেখল। মারুফ হক ভ্রু কিঞ্চিত কুঁচকে এবার গম্ভীর সুর টেনে বললেন, আমি তো বুঝতে পারছি না সমস্যা কোথায়। তোর কাউকে পছন্দ? টিয়া উত্তর দেওয়ার আগেই মারুফ হক নিজেকে বোঝানোর ন্যায় আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, না, তোর তো কাউকে পছন্দ নয়। তুই তো সব কথা আমাকে বলিস। আমার মেয়ে তো আমাকে না জানিয়ে কিছু করতে পারে না। আমার কথার বিরুদ্ধে আমার কলিজা কখনো গিয়েছে নাকি? নীরা পরের বার থেকে আমার মেয়ের সম্পর্কে ভেবেচিন্তে মুখে লাগাম টেনে কথা বলবে। মারুফ হকের মেয়ের প্রতি বিশ্বাস এবং উত্তেজিত কণ্ঠস্বর দেখে টিয়ার নিজেকে এতটা সহায় সম্বলহীন মনে হলো যে সে ঠোঁট কামড়ে মেঝের দিকে তাকিয়ে রইল চুপচাপ। মীরা মুখ বাঁকালো। টিয়া নিচু স্বরে বলল, আমি নির্ভয়াকে বিয়ে করতে পারবো না বাবা। ইভেন নির্ভয়া কেন, কাউকে বিয়ে করতে পারবো না। নীরা বেহায়ার ন্যায় খোঁচা মারা গলায় আবার বলল, এবার আমি শিওর টিয়ার অন্য কাউকে পছন্দ। দেখলেন তো বাবা, আপনি তো শুধু শুধু আমাকে কথা শোনান। পাশ থেকে সাজিদ নীরার হাতে চিমটি কেটে চোখ পাকিয়ে তাকালো। টিয়া বিস্ফারিত চোখে নীরার দিকে তাকিয়ে আছে। কে বলবে এ তার নিজের ভাবি? নিজের ননদের সাথে এভাবে পলিটিক্স করছে, এভাবে ফাঁসিয়ে দিচ্ছে। এমন ভাবি আর কারো না হোক। এ পর্যায়ে মারুফ হক সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তর্জন গর্জন করে বললেন, আর একটা কথাও কেউ বলবে না। আগামী শুক্রবার টিয়া আর নীরের বিয়ে। আমি আর ভাই ডিসিশন নিয়ে নিয়েছি। এর বাইরে একটা টু শব্দ কানে এলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। টিয়া অসহায় কণ্ঠে নীরের দিকে তাকিয়ে বলল, নির্ভয়া, তুমি তো কিছু বলো প্লিজ। এটা কি আদতে হতে পারে? নীর উঠে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় বলল, আমার কিছু করার নেই টিয়া, আমার কোনো আপত্তি নেই। মামাদের মুখের উপর আমি না বলতে পারবো না। তোমার আপত্তি থাকলে তুমি তাদের বোঝাও,
যেই সিদ্ধান্ত নেওয়া হবে তাতেই আমার সম্মতি রয়েছে। টিয়ার শুকনো চোখ দুটো অবাকতা নিয়ে তাকালো। তাকাতেই বাম চোখ থেকে একটা জলের ধারা বেয়ে নেমে গেল চিবুক অবধি। এ কোন নেট হঠাৎ করেই বদলে গেল? সবাই এমন করছে কেন? কেউ কি তাকে বুঝতে পারছে না? কেন তাকে প্রকাণ্ড যন্ত্রণার গর্তে ঠেলে দিচ্ছে? এও লেখা ছিল টিয়ার কপালে। সে ক্রমাগত বিড়বিড় করতে করতে উল্টো পায়ে পেছালো। এতটা স্বার্থপর হয়েও না সবাই, হয়েও না। সবাই কি তোমরা অন্ধ হয়ে গেলে? মেয়ের কষ্ট চোখে পড়ছে না তোমাদের? বলতে বলতেই ছুটে চলে গেল নিজের ঘরের দিকে। উদাসীন শৈত্যের কুহেলিকার কুচ্ছটিকায় শরীর হিম হয়ে উঠেছে। নিটল সুন্দর ফর্সা হাত দুটোর দখলদার সোনা চিকন চুরির সাথে লেগে কাচের প্লেটের মিষ্টি ঝনঝনানি শব্দ দিয়ে চারিপাশ আলোড়িত। সকাল তখন 11টা, তবুও উষাপতির মুখ ভার। রৌদ্রকিরণের দেখা নেই। চারিদিকে হু হু করে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া। নীর চলে গেছে ঘণ্টাখানিক হবে। দুষ্টু কাজ করছিল অন্যমনস্ক হয়ে। কালকে মিলাদে বের করা বাড়তি প্লেট বাটি গ্লাসগুলো ধুয়ে তুলে রাখছিল কেবিনেটে। দেখে শুনে কাজ করো, প্লেটে ভেঙে নিচে ব্যথা পেতে পারো। বলতে না বলতেই দুষ্টুর হাত থেকে কাচের একটা গ্লাস পড়ে ভেঙে গেল। এতটা চমকে উঠল যে ওর সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া গ্লাসটার দিকে তাকিয়েই অবাক হয়ে শিরিন হকের দিকে তাকালো একবার। এরপর তড়িঘড়ি করে যেই কাজ ওঠাতে গেল, অমনি তর্জনী আঙুলটা ফ্যাচ করে কেটে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে দুষ্টু চিৎকার করলো না, টু শব্দটি পর্যন্ত করলো না। মিনিট দুয়েক চোখ খিচে বন্ধ করে যেই আবার কাজগুলোতে হাত দিতে যাবে, অমনি একটা দাম্ভিক হালকা মোটা মৃদু কুচকে যাওয়া চামড়ার নরম হাত এসে তার হাতটা আঁকড়ে ধরল। কেন কে জানে, শিরিন হকের দিকে তাকাতেই দুষ্টু চোখ দুটো ছলছল করে উঠল। কান্না পেল এই ভেবে নয় যে তার হাত কেটেছে, বরং এই ভেবে যে সে এখন কত বড় হয়ে গিয়েছে। আগে হালকা টোকা লাগলেও বাড়িতে তুলকালাম চালাতো, আর এখন? শিরিন হক ব্যতিব্যস্ত হয়ে দুষ্টুকে উঠিয়ে চেয়ারে বসালেন। এরপর প্রায় ছুটে ঘর থেকে মলম আর ব্যান্ডেজ নিয়ে আসলেন। কাটা আঙ্গুলটায় ব্যান্ডেজ করতে করতে ধমকে বলে চললেন, মুখের কথা মুখে রইলো আর হাত কেটে বসে থাকলো তো কি ভাবো সারাক্ষণ? তোমাকে কে বলেছে আগ বাড়িয়ে কাজ করতে? আগে শিখবে, তারপর কার্য ফলানোর চেষ্টা করবে। কেয়ারলেস মেয়ে একটা। দুষ্টু প্রতি উত্তর করল না। এক দৃষ্টিতে শিরিন হকের ওই অন্যরকম এক ধরনের গাম্ভীর্যের গভীর আচ্ছাদন ভাঙিয়ে মমতাময় সুন্দর মুখটার দিকে তাকিয়ে রইল। এক আঁচলা কুড়ানো শিউলি ফুলের মতোই ভারী অকপট সুন্দর স্নিগ্ধ মনোরমা সেই আনন। দুষ্টু দেখে গেল যতক্ষণ প্রাণ চাই। ব্যান্ডেজ শেষ করে শিরিন হক চোখ গরম করে বললেন, কানে কিছু ঢুকলো? ও মা, কেমন করে মেয়ে চেয়ে আছে দেখো। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি পশম গুনছো? দুষ্টু উল্টো দিকে মুখ ফিরিয়ে হেসে দিল। শিরিন হক হাতটা নাড়াচাড়া করে দেখতে দেখতে বললেন, আমার ছেলে দেখলে তো নিজেই পাগল হয়ে যাবে। দুষ্টু ভ্রু কোচকালো। কোনো প্রশ্ন করার আগে শিরিন হক বললেন, কি বলবো তোমাকে দুষ্টু? তোমার মা তোমার নামটা একদম যথার্থই রেখেছে। দুষ্টু মুচকি হাসলো। শিরিন হক থালাবাটিগুলো তুলে রাখতে লাগলেন। মিনিট খানিক পর দুষ্টু কপালে ভাঁজ ফেলে ডাকলো, আন্টি। বলো। টিয়াকে জোর করে বিয়ে দেয়া কি ঠিক হচ্ছে? ও তো বিয়েটা করতে চাইছে না। ওর মতামতটা জানার দরকার ছিল। ওর পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি বড় বৌমাকে পাঠিয়েছিলাম। টিয়া নাকি বড় বৌমার কথা শুনে আতকে উঠে ক্রমাগত মাথা নেড়ে না বলেছে। আমার মনে হয় নীরকে সবসময় ভাইয়া ডেকে এসেছে বলে টিয়ার বিষয়টা মানতে পারছে না। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সব। দুষ্টু চিন্তিত স্বরে বলল, কি জানি, তবে আমি চাই কাউকে জোর করে বিয়ে দেয়া না হোক। জোর করে বিয়ে দেওয়ার পরিণতিটা কতটা খারাপ হয় তা আর কে জানবে। শিরিন হক হালকা হাসলেন। তুমি অন্য কাউকে ভালোবাসতে বলে বিয়েটা তোমার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়েছে, কিন্তু টিয়ার ক্ষেত্রে তো তা নয়। কে বলতে পারে, হয়তো টিয়ার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটলেও আমাদের কিছু করার থাকবে না। তুমি বিয়ের আগে তোমার মাকে বলেছিলে, কিন্তু টিয়া আমাদের কিছু বলেনি, সুতরাং দায়ভারটা সম্পূর্ণ ওর। শিরিন হকের চোখ মুখ শক্ত হয়ে এলো। দুষ্টু প্রশ্ন করলো, আমার মা না হয় জেনে শুনেই আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আপনারাও তো জানতেন। আপনি নিজে আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছেন, সবকিছু জানতেন বলেই তো আপনারা কেন বিয়েটা করলেন?
ডিভোর্সটাও এত সহজে মেনে নিচ্ছেন কেন আন্টি? শিরিন হক উত্তর দিলেন না, উল্টো ফিরে কাজ করায় ব্যস্ত হলেন। তার চোখ মুখ শুকনো হয়ে এলো। দুষ্টু অন্যমনস্ক কণ্ঠে অন্য প্রশ্ন করলো, আচ্ছা, আমার আপু বিয়ে ভেঙে আপনাদের মান সম্মান নষ্ট করে চলে গেছে বলেই কি প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করিয়ে নিয়ে এলেন? আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যে আমি ডিভোর্স নেব কিংবা আপনারাই আমাকে পরে ছাড়িয়ে নেবেন। আর একটা ডিভোর্সি মেয়ের সমাজে বেঁচে থাকা কতটা অসম্মানজনক সেটা আমার থেকে আপনি ভালো। দুষ্টুর কথার মাঝপথে শিরিন হক জোরে ধমক দিয়ে উঠলেন। দুষ্টু, দুষ্টু চমকে উঠল। শিরিন হক কঠোর চোখে তাকিয়ে বলেন, 1 মাসের বেশি হলো এই বাড়িতে আছো তুমি। আমাদের দেখে তোমার তাই বলে মনে হয়? দুষ্টু মাথা নাড়িয়ে ক্রমাগত না করলো। কথাটা এড়িয়ে যেতে বলল, নীরের সাথে টিয়ার বিয়ে দিচ্ছেন কিভাবে? নীর তো কোনো চাকরি বাকরি করে না। করে না, কিন্তু আমাদের ব্যবসায়, আমাদের সম্পত্তিতে নীরের মায়ের ভাগ আছে। আর তাছাড়া একমাত্র আদরের মেয়ে হওয়ায় ওর নানা ওর মায়ের নামে অনেক জমি জমাও রেখে গিয়েছে। তার ব্যবসাটা ওরা 3 ভাই বোন মিলে শুরু করেছিল। নীরকে অনেকবার বলা হয়েছে ওর মায়ের অংশটুকু দেখাশোনা করতে, কিন্তু দেখেনি। এমনকি একটা টাকাও নেয় না। ব্যবসায় ওর অংশের টাকাগুলো ওর নামে প্রতি মাসে ব্যাংকে জমা হয়। তোমার শ্বশুর মশাই ভাবছেন বিয়ের পর নীরের দায়িত্ব নীরকে যে কোনো মতে বুঝিয়ে দিবে। শিরিন হকের কথা শুনে দুষ্টু তাজ্জব বনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হকবাড়ির রেস্টুরেন্ট আছে 5টা, কিন্তু না সে জানে নীর এ বাড়ির ছেলে, আর না জানে নীর এত ধনবান। নীর তো সবসময় সহজ সরল, সাথে ছাপোষা ধরনেই তার চলাফেরা। কোনো দুষ্ট, ওদের বিয়েটা হয়ে যাওয়ার পরই তুমি আর প্রচ্ছেদ গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসবে। যেতেই হবে? দুষ্টু করুণ চোখে তাকালো। অবশ্যই, কেন যাবে না? এই বাড়িতে প্রত্যেকটা বউ গিয়েছে, সুতরাং তুমিও যাবে। আচ্ছা। দুষ্টু উঠে চলে যেতে নিলেই শিরিন হক পুনরায় ডেকে উঠলেন। দুষ্টু ঘাড় ফেরালো। যে কয়টা দিন আছো আমি চাইবো এই বাড়ির বউদের মতোই থাকো, স্বামীর আদর্শ স্ত্রীর মতোই আচরণ করো। দুষ্টুর থেকে উত্তর না পেয়ে শিরিন হক কড়া গলায় বললেন, কি পারবে না? দুষ্টু নিচু স্বরে বলল, চেষ্টা করব। সে সিঁড়ির কাছে যেতেই শিরিন হক আরেকবার ডাকলেন অন্য মনস্ক কণ্ঠে। দুষ্টু তাকাতে শীতল স্বরে বললেন, আমার ছেলেগুলো খুব ভালো, যদিও রকচটা, কিন্তু অনেক ভালো। এ বাড়িতে আসার পর এই প্রথম দুষ্টুর কাছে শিরিন হককে একজন নরম, স্নেহময়ী, মমতাময়ী মা বলে মনে হলো। তার কণ্ঠে কি যেন একটা ছিল। দুষ্টু উত্তর দিতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল নয়নে শিরিন হকের ওই সৎ ঝাপসা সুন্দর চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো, যেন এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। এ দুষ্টু সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সে ভাবল না। দৌড়ে উপরে চলে গেল। দু চোখ থেকে জলের মোটা দাগ বসে পড়ল পান পাতার মতো শুভ্র গালে। এক দৌড়ে ঘরের দুয়ার জাপটে ধরতেই কালো ব্লেজার আয়রনরত প্রচ্ছদ আতঙ্কিত চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তুমি কি সবসময় ছুটাছুটি করো? আবার কিসে তাড়া করলো তোমায়? বলে এক পলক দুষ্টুর দিকে তাকিয়ে হতাশ হয়ে সে আবার কাপড়ের ওপর ইস্ত্রি চেপে ধরল। দুষ্টু বেশ অনেকক্ষণ, প্রায় মিনিট 6 মতো তাকিয়ে থাকলো সেই শক্ত পুরুষাভা যুক্ত কপালে ভাঁজ ফেলে রাখা রাশভারী মুখে ব্যস্ত হাতে ব্লেজার আয়রন করা মানুষটার দিকে। লোকটা অন্যরকম, খানিকটা তেজি, খানিকটা কোমল প্রাণী, আবার খানিকটা ভালোবাসায় পূর্ণ। দুষ্টু বুঝতে পারে না মানুষটাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। তাকিয়ে থাকতে থাকতেই একসময় চোখে ধাঁধা লেগে যায়, জ্বলতে শুরু করে। বুক কেমন যেন বিষাদ বিস্ফোরণ ঘটে। সে এগিয়ে গেল ধীর পায়ে, মন্ত্রমুগ্ধের ন্যায়। প্রচ্ছদের মুখোমুখি দাঁড়িয়ে তার ঘন পল্লব বিশিষ্ট সুরম্য চোখ জোড়ায় স্থির করল প্রচ্ছদের কুঁচকে যাওয়া ছোট ছোট চোখ দুটোর উপর। এরপর শিহরণ বয়ে যাওয়া কণ্ঠে ফিসফিস আওয়াজে উত্তর দিল, আপনি নামক বিবেক বারংবার তাড়া করে বেড়ায়। তার একমাত্র কাজ ক্রমাগত আমায় দংশন করা। আচ্ছা, কখনো কি আবেগে পরিণত হওয়ার সম্ভাবনা আছে? তবে আমি আরও আগে সরে যেতে চাই। এ জীবনে দ্বিতীয়বার আবেগ এনে কষ্টের স্তূপের আগুনের দাউ দাউ লাল নীল শিখায় জ্বলতে চাই না। বিশ্বাস করুন, আমি খুব ভয় পাই আজকাল, খুব। কোর্টের মেয়র খুবই হতাশ গলায় জিজ্ঞেস করলেন, আপনারা সত্যি আর চান না একসাথে থাকতে? তাদের দায়িত্ব মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, কিন্তু ক্রমাগত বোঝানোর পরও এই দম্পতি তাদের সিদ্ধান্তে অনড়। মেয়র অর্জন
ইরার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সাক্ষীর কি মতামত? দেখুন, ওনাদের দেখে তো মনে হয় না ওনাদের মধ্যে কোনো ঝগড়া বা ঝামেলা ও অশান্তি আছে। এখানে যখন ডিভোর্সি কেস আসে তখন তাদের একে অপরকে মুখ দর্শন না করতেও দেখা যায় না। পরস্পরের প্রতি এতটাই ঘেন্না প্রকাশ করে যে তা এই মুহূর্তে এক্সপ্লেইন করতে পারছি না আমি। কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণটা উল্টো। দে আর ভেরি গুড কাপল। সেদিন দেখলাম একজন আরেকজনের হাত ধরে গাড়িতে উঠলো। ইরা অর্জন একে অপরের দিকে তাকালো। দুষ্টু শক্ত গলায় বলে, না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব তালাকনামা কার্যকর করুন। ওয়েল, তবে তালাকের জন্য কোর্টে আবেদন করব। ধন্যবাদ। তবে আমি আরেকবার ভেবে দেখতে বলবো আপনাদের। কোর্টে আবেদন করার সাথে সাথেই কিন্তু আপনাদের তালাক কার্যকর হবে। আসি তবে। আসুন। এবং আরেকটা কথা, আপনি গর্ভবতী কিনা তার রিপোর্ট দেখাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট নিয়ে আসবেন। যে কেউ এলেই হবে, তারপরে আবেদন করা হবে। দুষ্টু চমকে প্রচ্ছদের দিকে তাকায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঝিমানি বয়ে যায়, ধমনীতে যেন অজস্র সূচ ফুটল। প্রচ্ছদ উঠে চলে গেল। দুষ্টু ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখল তা। পার্কিং লটে এসে দাঁড়াতেই কে যেন হাত আঁকড়ে ধরল ইরার। ঘাড় ঘুরিয়ে প্রযুক্তকে দেখে ইরা একগাল হাসি দিল। প্রযুক্তর গালে হাত রেখে সহাস্যে বলল, কি রে তুই এখানে? প্রযুক্ত মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, আপু শোনো, তোমার সাথে আমার কথা আছে।